ঠাসস, বুকের উপর ওড়না না রাখতে পারলে এটা লোক দেখাতে গায়ে রাখতে হবে না। বলেই রাজমিষ্টির ওড়না টান মেরে নিচে ফেলে দিল। ভার্সিটির সবার সামনে কাজটা করল রাজ, যাতে লজ্জা কুকড়ে উঠল মিষ্টি। কিছু না ভেবেই রাজকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল। নিজেকে লজ্জিত হওয়া থেকে আর কোনো উপায় নাই মিষ্টির। ভার্সিটির সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দুটো বেরিয়ে আসবে। বড় বড় চোখে তাকিয়ে আছে সবাই মিষ্টি আর রাজের দিকে, কারণ এ সবাই রাজকে চিনে। রাজ ভার্সিটির ক্রাশ ভয় ফাইনাল ইয়ার এ পড়ে। সবাই রাজ বলতে পাগল, কিন্তু রাজ কোনো মেয়েকে পাওয়া দেয় না। সব মেয়েরা সেজেগুজে রাজের আশেপাশে ঘুরে বেড়ায় যাতে রাজের চোখে পড়ে, কিন্তু রাজ ফিরেও তাকায় না। আজ রাজের এমন বিহেভার, আবার একটা মেয়ে রাজকে জড়িয়ে ধরে আছে যা কেউ মেনে নিতে পারছে না। সবাই রেগে তাকিয়ে আছে। সবাই মিষ্টিকে হিংস্র বাঘের মতো দেখছে, যেন ধরতে পারলেই উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। রাজ জোর চিৎকার করে সবাইকে যার যার ক্লাসে যেতে বলল, আর সবাই ভয়ে সুরসুর করে চলে গেল। সেকেন্ডের ভেতরে মাঠ ফাঁকা হয়ে গেছে। সবাই চলে যেতেই রাজ ধাক্কা দিয়ে মিষ্টিকে নিজের থেকে সরিয়ে দিল। মিষ্টি আচমকা চিৎকার আর ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে পারল না, ঠাস করে নিচে পড়ে গেল। তোর সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার? তোর ওই নোংরা হাতে আমাকে ধরে আমার এত দামি শার্টটা নষ্ট করে ফেললি? বলেই শার্ট মুছতে লাগল। মিষ্টি অবাক চোখে তাকিয়ে আছে। কতক্ষণ তো ধরে রাখলাম, তখন তো কিছু বলল না, এখন এভাবে সব সময় আমার সাথে এমন ব্যবহার কেন করেন উনি? এভাবে সবার সামনে আমাকে অপমান করতে ওনার এত ভালো লাগে? ভাবতে মিষ্টি চোখ দিয়ে নোনা জল পড়তে লাগল। নেকমট টাইম আমাকে টাচ করতে 10 বার ভাববি, বুঝছত? আর ওড়নাটা ভালো করে পরবি, নয়তো এর পর থেকে আর তোর ওই ওড়নাটাই থাকবে না। এত দেখাতে ইচ্ছে থাকলে কষ্ট করে টাকা দিয়ে ওড়না কেন কিনব? বলেই রাজ চোখে সানগ্লাস পরে চলে গেল। আর মিষ্টি রাজের যাওয়ার দিকে অশ্রু নয়ন চোখে তাকিয়ে আছে। এই লোকটাকে কখনো বুঝতে পারে না মিষ্টি কি চাই। বুঝা দুষ্কর। সব সময় এত কষ্ট কেন দেয় আমাকে? কেন কি করেছি আমি সামান্য ভুলের জন্য সবার সামনে এভাবে বলতে পারল? পায়ের কাছে ওড়না পড়ে আছে। মিষ্টি ওড়না নিয়ে ভালো করে গায়ে পেঁচিয়ে উঠে দাঁড়ালো। আর দাঁড়ালো না। মিষ্টি আজকে আর ক্লাস করতে পারবো না। এত অপমানিত হয়ে আমি কারো সামনে যেতে পারবো না। চোখ হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর যেতেই পায়ের জুতো জোড়া ছিঁড়ে গেল। বিপদের সময় আর বিপদ আসে আজকে বুঝতে পারছি। জুতো খুলে ঠিক করতে চাইল, কিন্তু এটা ঠিক করা গেল না। বাম হাতে জুতো নিয়ে হাঁটা দিল। প্রখর রোদের তাপে পাতের নিচে প্রচণ্ড গরম, হাঁটা যাচ্ছে না। আবার জুতো ছেঁড়া কষ্টে অভিমানে হেঁটে চলেছে মিষ্টি। গরমে পা ফেলা যাচ্ছে না, কিন্তু এটা বুকের ভেতরে যে কষ্টে কাছে কিছু না। ওইভাবে হেঁটে বাড়ি চলে এলো। কি রে, এত তাড়াতাড়ি চলে এলি যে? এমনি মামুনি, ভালো লাগছিল না তাই ক্লাস না করেই চলে এসেছি। তোর হাতে কি? জুতো কি হয়েছে? একই পা এত লাল কেন? ও কিছু না মামুনি, আমি রুমে যাচ্ছি, যেকো না। বলেই মিষ্টি রুমে চলে এলো। এখন আর পা ফেলতে পারছে না। তখন বুঝতে পারেনি, এখন বুঝছে কত ক্ষতি হয়েছে। তাপে পা মুড়ে গেছে। কোনো রকম ব্যাগটা রেখেই মিষ্টি বিছানায় শুয়ে পড়ল। এত ক্লান্তি লাগছে, পা জ্বলছে। অমনি মামুনি এলো, হাতে বরফ। এসেই পায়ে হাত দিতে গেলে আমি উঠে বসি। কি করছো মামুনি? তাড়াতাড়ি শুয়ে পড়। কি করছিস? পায়ের তোকে নিয়ে আর পারি না, জুতো ছিঁড়ে গেছে। ওইভাবে হেঁটে এলি কেন? রাজকে বলতি জুতো কিনে দিত, আর গাড়ি ছাড়া বা আসলি কেন? এমনি। আমি আর কিছু বললাম না। কথা বলতে ভালো লাগছে না। মামুনিকে শত বলে ও যাওয়াতে পারলাম না। জোর করে পায়ে বরফ দিতে লাগল। আমি ব্যথ হয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুমের ঘুরে মনে হচ্ছে কেউ আমার পায়ে নরম হাত ছুঁয়ে দিচ্ছে। চোখের পানি পড়ছে। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালাম। ঘুমের ঘুরে কারো ছোঁয়া পেয়ে ধরফরিয়ে উঠে বসল মিষ্টি। সারা ঘরে চোখ বুলালো, কিন্তু একই রুমে তো কেউ নেই। আমি একাই আছি। তাহলে আমার যে মনে হলো কেউ আমায় ছুঁয়ে দিচ্ছে পায়ে। হ্যাঁ, পায়ে। মিষ্টি উঠে দাঁড়ালো বিছানা থেকে। দরজা তো ভালো করেই বন্ধ করা, আর রুমে ও কেউ নাই। তাহলে আমি কি ভুল বুঝলাম?
হঠাৎ মিষ্টি খেয়াল করল আমি দাঁড়িয়ে আছি, পায়ের ব্যথাও তো নেই, পা আঠা আঠা লাগছে কেন, মনে হচ্ছে মলম লাগিয়েছে। কিন্তু মামুনি তো তখন বরফ লাগিয়ে দিয়েছিল। পরে এসে আবার মলম দিয়েছে মনে হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বাজে। আল্লাহ, এত সময় পার হয়ে গেছে, আমি এত সময় ঘুমালাম, কেউ আমায় ডাকল না কেন? হঠাৎ ফোন বেজে উঠল, হাতে নিয়ে দেখি মা ফোন দিচ্ছে। তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো আম্মু? ভালো আছি আল্লাহর রহমতে, তুই কেমন আছিস? ভালো। মিশু কেমন আছে? ভালো, কিন্তু সারাদিন তোর কাছে যাওয়ার বায়না করে। তাহলে আসো এখানে। না রে, এখন আর যাব না। মার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। মিশু আমার ছোট বোন। ফোন রেখে চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমে দেখি রাজভাইয়া সোফায় বসে ফোনে কিছু করছে। আমাকে দেখে একবার মাথা উঁচু করে আমায় দেখল, তারপর আবার ফোনের দিকে তাকিয়ে টিপতে লাগল। এমনভাবে তাকিয়ে টিপছে যেন তার আশেপাশের মানুষ আছে, না গরু ছাগল আছে বুঝবেও না। এত কি করে সারাদিনে ফোনের ভেতরে আল্লাহই জানে। সকালে এত খারাপ বিহেভ করল মিষ্টির সাথে, সেসব ভুলে গেছে। মিষ্টি কারণে এমন ব্যবহার প্রায়ই পায় সে, তাই মনে রেখেও লাভ নেই। মনে রাখতেও চায় না, কিন্তু মাঝে মাঝে কষ্ট ধরে রাখতে পারে না, যা চোখের অশ্রু হয়ে বেরিয়ে আসতে থাকে। শত বাধা দিল ও। মিষ্টি কিছুক্ষণ রাজের দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে মামুনির দিকে যেতে লাগল। মামুনি রান্নাঘরে কি যেন করছে। আমাকে আসতে দেখেই এগিয়ে এলো। আমি আর যেতে পারলাম না। মামুনি রেগে বেরিয়ে এলো। মামুনির রাগটা বুঝতে পারছি না, কি জন্য রেগে আছে। এসব মিষ্টি কতবার ডেকেছি তোকে, জানিস, মানলাম পায়ে ব্যথা, উঠতে পারবি না, তাই বলে এত সময় কিউ ঘুমায়? দুপুর ঘরিয়ে বিকেল হয়ে গেছে, দেখ 4টা বেজে গেছে। এত সময় ঘুমিয়ে কাটালি, আমি তাতে কিছু বলবো না, কিন্তু সময় মতো খাবারটা তো খেতে হবে। সকালে ও ভালো মতো খেলি না, দৌড়ে ভার্সিটিতে চলে গেলি। সারাদিন না খেয়ে থাকলি কি সুস্থ থাকতে পারবি? অসুস্থ হয়ে যাবি, আর তোর মা আমাকে বলবে আমার মেয়েকে দেখে রাখে না। একদমে কথা বলে গেল মামুনি। মাঝে আমার কথা বলার কোনো সুযোগ নেই। মামুনি এমনই কথা শুরু করলে আর থামে না। অনেক সময় তো বকে ও, কিন্তু আমার খারাপ লাগে না। ভালোবেসে এর থেকে 1000 গুণ কথা শুনতে ও আমি রাজি। এই ঘুমের জন্য মার কাছে ও বকা খেতাম সব ঠিক, একবার ঘুমিয়ে পড়লে সহজে উঠতে পারি না। মামুনি, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমার খিদে পায়নি তো, পেলে খেতামই। খিদে পায়নি মানে কি? সারাদিন চলে গেল আর তুমি এখন বলছো খিদে পায়নি? তাড়াতাড়ি খেতে চলো। সত্যি বলছি আমি। থাক, তোমার সত্যি আর আমার শুনে লাভ নেই। আমাদের কি তুমি আপন ভাবো নাকি যে কথা শুনবে, নিজের অমজি মতো চলবে? আর চলছো ও তো, আমরা কি কিছু বলেছি? আমি কিছু বলতে যাব মামুনিকে, কিন্তু বলতে পারলাম না রাজের কথা শুনে। আম্মু, এত জোর করার কি আছে বুঝি না আমি? যখন খিদে পাবে একাই খাবে, তুমি এত জোর কেন করছো ওকে? কি বলছিস রাজ? সারাদিন না খেয়ে রইল, আমি জোর করব না? না, করবে না। ও কি ছোট বাচ্চা যে তোমাকে বলে বলে খাওয়াতে হবে? খেতে মন চাইলে খাবে, নয়তো খাবে না। এত তোলা তোলা করা কি আছে? খেতে বললেই না খাবো না, না খেয়ে থাক না, আমাদের কি আসে যায় যত সব? রাজ, এভাবে কথা বলছিস কেন মেয়েটাকে? যথেষ্ট ভালো করেই বলেছি। এর থেকে ভালো তুমি বলো দাম দেখায় তাকে খেতে বললে, তার খিদে পায় না, এত নেকামো কেন করে বুঝি না আম্মু। তুমি সেগুলো সহ্য করো? কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রাজ নিজের রুমে দিকে চলে গেল। সিঁড়ি বেয়ে মামুনি পেছনে থেকে ডেকে বকে যাচ্ছে, আর আমাকে কিছু মনে করতে না করছে। আমি কিছু মনে না করলে ও বুকের ভেতরে কষ্ট অনুভব করছি। খুব কষ্ট হচ্ছে আমার। সবসময় তো এমনই করে, তাহলে কষ্ট কেন পাচ্ছি আমি? মামুনি কি যেন বলছে, হাত ধরে ডাইনিং টেবিলের কাছে নিচ্ছে। আমার কানে কোনো কথা যাচ্ছে না, রাজের কথাগুলো কানে বাজছে। আমি নেকামো করি, কিন্তু কখন করলাম?
দাম দেখায় সামান্য খেতে মানা করাকে কি কেউ দাম দেখানো বলে আজই জানতে পারলাম। আমার গল্পটা চুরি হয়েছে, অনেকে করেছে, এটার রিয়েল ওয়েটার তানজিনা আক্তার মিষ্টি। যারা রাইটারের জায়গায় এই নাম বাদ দিয়েছে সেখানে দয়া করে একটা করে রিপোর্ট করবেন প্লিজ। মামুনির হাত ছাড়িয়ে নিলাম, খেতে সত্যিই মনন চাইছে না, তবু এত বলাতে খেতে চেয়েছিলাম, কিন্তু এখন সেটুকুও মরে গেছে। আমার গলা দিয়ে এক ফোঁটা জলও নামবে না এখন। মামুনিকে অনেক বললাম, মামুনি ভাবছে ভাইয়ার জন্য খাবো না, আমি বললাম না তার জন্য না, এমনি খাবো না বলে এক মুহূর্তে না দাঁড়িয়ে রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। মামুনি আবার এসে ডাকবে জানি, তার থেকে দরজা বন্ধ করে থাকাটাই ভালো হবে। তাই হলো, দরজা বন্ধ করতেই মামুনির ডাক কানে এলো। মামুনি, আমি কারো সাথে রাগ করিনি, বিশ্বাস করো। তুমি এত চিন্তা করো না তো। আমার পা ব্যথা করছে, তাই এখন শুয়ে থাকবো, আজকে আর ডেকো না, কাল কথা হবে। মামুনিকে অনেক বলে পাঠাতে পারলাম। আর একবার এসেছিল কিন্তু কিছু বলেনি, তখন 9টা বাজে, তখন সবাই খাওয়া দাওয়া করে, আমি আর গিয়ে রাজের কাছে কথা শুনতে চাই না। এখন গেলে আরও কথা শুনতে হবে, তার চেয়ে আজ আর বেরই হব না, তাই ভালো শুয়ে আছি, ঘুম আসছে না, আসবেই কি করে, সারাদিন ঘুম এসে এখন আর ঘুম কোথা থেকে আসবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা 10 বাজে। সারারাত পার করব কিভাবে, এদিকে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, মনে হয় খিদের জ্বালা, ইস কেন যে রাগ করে ঘরে আসছিলাম। এখন খাবো কি, খিদে আমার সহ্য হয় না, ঘুম আর খাওয়া ঠিকমতো না করতে পারলে মাথা এলিয়ে যায়। কি খাবো, সবাই ঘুমিয়ে পড়লে গিয়ে দেখব কিছু আছে নাকি থাকবে না, সিউর এরা গুনে গুনে রান্না করে, বেশি থাকেই না। হঠাৎ ভাবনার মাঝে দরজায় ধাক্কা পড়ল। এখন আবার কে ডাকছে, আমি কে বলার আগে ওই পাশে থেকে একজনের গম্ভীর কথা কানে এলো, আর আমি ঠাস করে উঠে দরজা খুলে দিলাম। নিচের দিকে তাকিয়ে আছি আর ভাবছি এত রাতে ভাইয়া আমার রুমে কি করছে, বকতে এসেছে নাকি আবার। ওইখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? না মানে আপনি কি কিছু বলবেন ভাইয়া? তাড়াতাড়ি মুখে হাত দিয়ে আটকে ফেলল কথাটা। মিষ্টি কি বলতে যাচ্ছিলাম, আর একটু হলেই ঠাসস করে খেতাম একটা, সঙ্গে সঙ্গে মিষ্টি বাম হাত গালে চলে গেল। কারণ মিষ্টি যতবার ভাইয়া বলেছে একটা করে চড় খেয়েছে, তাই আজ এত ভয় পেল। রাজুর দিকে তাকিয়ে দেখে আগুন চোখে তাকিয়ে আছে। হঠাৎ খাটের উপর চোখ গেল, খাবার, হ্যাঁ খাবারের প্লেট। ভাইয়া খাবার নিয়ে এসেছে কেন? কি আবার দাঁড়িয়ে আছিস, তাড়াতাড়ি খাবারটা শেষ কর। আমি খাবো না। কি বললি, খাবি না? না। ঠাস পড়ল এক থাপ্পড়। আমি গালে হাত দিয়ে রাজের দিকে তাকিয়ে আছি। সব সময় হাতটা রেডিই থাকে। তুই কি ভেবেছিস তোর মতলব আমি বুঝি না? আর কেউ না বুঝলেও আমি ঠিক চিনি তোকে, হাড়ে হাড়ে। এখন না খেয়ে অসুস্থ হয়ে সবাইকে বলে বেড়াতে চাস যে আভরা তোকে অত্যাচার করি, ঠিকমতো খেতে দেয় না, তাই না? কিন্তু তা তো হবে না, আমি বেঁচে থাকতে অন্তত হবে না? কি বলছেন আপনি, আমি এইসব কেন চাইব? আমি এমন কিছু কখনো চাই না, এমনকি ভাবতেও পারি না। একদম নাটক করবি না, ভাফতেও পারিস না। তুই বলবি আর আমি বিশ্বাস করব? আমাকে এত বোকা পেয়েছিস নাকি? হ্যাঁ, আপনাকে বোকা ভাবব কেন? আমি তো জাস্ট নো এমকিউজ, আমি সব জানি, বিশ্লেষণ শুনতে চাই না বলেই আমাকে টেনে খাটে নিয়ে বসিয়ে দিল। তুই না খেয়ে ইচ্ছে করে আমাদের ফাঁসাতে পারবি না? আমি সেই সুযোগ তোকে দেব না, তোকে খেতেই হবে, দরকার পড়লে আমি জোর করে খাওয়াবো বলেই খাবার নিজে হাতে আমার মুখে ঢুকিয়ে দিল। চোখের পানি বাধা মানছেই না, খাওয়াচ্ছ সাথে বকা মার, ফ্রি খাবার গিলতেও পারছি না, গলায় যেন আটকে পড়েছে, আর একজন হিলিয়ে খালি দিয়েই চলেছে। ভার্সিটিতে ক্লাসরুমে বসে আছি আমি আর তিথি। কানের কাছে বকবক করেই চলেছে, অনবরত থামার নাম গন্ধও নেই। এমনিতেই আমি রেগে আছি আর ও আমার সেটা নিয়ে মজা নিচ্ছে। কালকে রাতের কথা বলেছি, রাজ আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। সেটা বলার পর থেকেই এভাবে কানের কাছে বকবক করে চলেছে। মেইন টপিকও হলো রাজ নাকি আমাকে ভালোবাসে, এইটা কোনো কথা? এমন অদ্ভুত কথা ও কি করে বলে আমি বুঝে উঠতে পারি না। রাজকে কখনো আমি এমনভাবে আমার দিকে তাকাতেও দেখিনি।
আর যা করে তাতে মনে হয় আমি তার চরম শত্রু। একটা সময় রাজের সাথে খুব ফ্রেন্ডলি সম্পর্কে ছিল, কিন্তু এখন কি যেন হয়েছে, সবসময় রাগী মুড নিয়ে থাকে। কি করে এতটা পাল্টে গেল কে জানে। আগে হলে না হয় বিশ্বাস করা যেত, এখন কি করে তিথি এসব ভাবতে পারছে। দোস্ত আমি সিউর রাজ ভাইয়া তোকে ভালোবাসে, দেখিস না কোনো ছেলে তোকে কিছু বললেই কেমন রেগে যায়। চুপপ, আর একটা বাজে কথা বললে তোকে আমি মেরে ফেলব। এত রাগছিস কেন? তুই ঠান্ডা মাথায় ভেবে দেখ, ভালো না বাসলে এভাবে কেউ কারো কেয়ার করে? তুই কেয়ার কোথায় দেখছিস? ভ্রু কুঁচকে অবাক হয়ে, তুই আসলেই বোকা। একদম আমাকে বোকা বলবি না, তুই যত সব আজাইরা কথা বলছিস। ভালোবাসে তাও আমাকে, তোর মাথাটা না একেবারে গেছে। রাজ আমাকে সহ্যই করতে পারে না। দেখিস না সব সময় মারে আর কত কথা শুনায়, ভালোবাসলে এসব কিছু কখনো করতে পারত না। আর তুই দেখিস না কিছু, চোখ কি কানা তোর? মানে কানা হতে যাব কোনো দুঃখে কি দেখব আমি? কি দেখার কথা বলছিস? সন্দেহ চোখে তাকিয়ে তিথির মাথায় ঠোকা দিয়ে, কি গাদা তুই দেখছিস? চোখের সামনে এত সুন্দর একটা জুপি আছে, তাদেরকে রেখে আমাকে নিয়ে জড়াচ্ছিস? হেয়ালি না করে ঠিক করে বল। মারিয়া আপুকে দেখিস না, উনি তো আমাদের ভাবি, মানে আমাদের রাজের গার্লফ্রেন্ড। কি হ হ হ, মুখে মশা ঢুকবে, মুখটা বন্ধ কর। সারা ক্লাস তিথি কেমন চুপ হয়ে রইল, কথা বলল না। ভার্সিটি শেষে কি রে, কথা বলছিস না কেন? দোস্ত আমি সত্যি অবাক, এত অবাক যে বলে বুঝাতে পারবো। কোথায় আশা নিয়েছিলাম ভাইয়া তোকে ভালোবাসে, কিন্তু আমার সব আশায় জল ঢেলে দিল ওই মারিয়া। মুখ ছোট করে বলল, আজে বাজে চিন্তা বাদ দে। তুই এমন অদ্ভুত কথা মাথায় কি করে আনলি সেটাই আমার মাথায় ঢুকছে না। আমার মতো একটা গ্রামের আনস্মার্ট মেয়েকে ভালোবাসবে কিনা রাজ, যার জন্য সারা ভার্সিটির সব মেয়েরা পাগল পারিস, ও তুই এমন কথা ভাবলি কেমনে? তার জন্য মারিয়া আপুর মতো শহরের স্মার্ট সুন্দর মেয়েকেই মানায়, বুঝছিস গাধি? একদম নিজেকে ছোট করবি না। তুই ওই মারিয়ার থেকে অনেক বেশি সুন্দর, বুঝছিস? ওটার কি ছোট ড্রেস পরা, ওটাকে কি স্মার্ট বলে নাকি? তোকে বুঝানো আমার কম না, চুপ থাক। কথাগুলো বলে সিঁড়ি দিয়ে নেমে এলাম। তিথি কমন রুমের কথা বলে গেল, ওইদিকে আমি একা নেমে দাঁড়ালাম। ওর জন্য হঠাৎ কেউ পাশে থেকে কথা বলে উঠল, তাকিয়ে শক হয়ে গেলাম। কারণ আর কেউ নাইনি তো মারিয়া আপু। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি চুপ করে। উনি বলে উঠল, হাই মিষ্টি, কেমন আছো তুমি? হঠাৎ ওনার মিষ্টি কথায় অবাক হয়ে তাকালাম। এত ভালোভাবে কখনো কথা বলেছে বলে আমার মনে পড়ছে না। আমি চোখ ছোট ছোট করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমাকে কথার ওর না দেওয়ায় আবার বলল, হে মিষ্টি, তোমাকে কিছু বলছি। হু আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি বললে ও কম হবে। তুমি জানো আমি আজ কত খুশি? না, কত বড় বেকুব, নিজে খুশি সেটা আমি জানি কিনা জিজ্ঞেস করছে। পাগল একটা, বল, না বললে জানবো কি করে? মাথা মোটা একটা, মুখে বলার সাহস নাই, চুপ করে থাকাটাই হয় সব সময়। রাজ বলেছে ও আমাকে। গেল আমার কথা শোনা, ও হলো এখনই ফোনটা আসতে হলো। ফোন কানে নিয়ে চলে গেল দূর। কি বলতে চেয়েছিল রাজ, ওকে কি বলতো? এত খুশি তাহলে নিশ্চয়ই ভালোবাসি বলেছে। কথাটা নিজের মনে বলল মিষ্টি, কিন্তু বলতে গিয়ে একটা কষ্ট অনুভব করল বুকে। এই কষ্ট পেয়ে কি হবে? এটা মরীচিকার জন্য কষ্ট, যা কখনো পাবে না। নিজের মনে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। পেছনে থেকে তিথি ডেকে উঠল, ও আশায় ওর সাথে বেরিয়ে এলাম। মাঠ পেরিয়ে যাচ্ছি, না চাইতেও একবার ডানে ফিরে তাকালাম। রাজকে ঘিরে সবাই বসে আছে। মারিয়া ও ওখানেই আছে, রাজের পাশে বসে আছে। সবাই কিছু নিয়ে হাসাহাসি করছে। হঠাৎ ওখানে থেকে জয় আমাদের দিকে হাতের ইশারা করল ওখানে যাওয়ার জন্য।
আমি আর তিথি মাঠের মাঝে আছি, তিথি অন্যদিকে ফিরে যাচ্ছে। দেখে নি আমি দ্রুত চোখ সরিয়ে তাড়াতাড়ি হাঁট দিলাম, আবার না জানি কি নিয়ে অপমান করে। কিন্তু এগুতে পারলাম না। রাজের চিৎকার কানে এলো। এবার তিথি তাকালো আর আমার দিকে ভ্রু কুঁচকে। কি রে, শুনছি তোকে ডাকছে রাজভাইয়া? হুম, শুনছি। চল তাহলে। না, কথা কানে নিচ্ছ না? আবার নিশ্চয়ই কিছু নিয়ে আমাকে কথা শোনাবে, তার থেকে বরং না শোনার ভান করে তাড়াতাড়ি চল। আরে শুনে তো নেই, কি বলছে, ডাকছে কেন? না শুনলে আরও বেশি রেগে যাবে। তুই যা, আমি যাব না। বলেই হাঁটা দিলাম। তিথি ও এলো, আমার পেছনে যায়নি। বাইরে এসেই গাড়ি পেলাম আর সঙ্গে সঙ্গে উঠেই চলে এলাম। ছাদে দাঁড়িয়ে আছে। এখন 5টা বাজে, রাজ এখন ও বাড়ি আসে নাই। আমি ছাদে এসেছি অনেকক্ষণকে জানে বাড়ি এসে আমার কি অবস্থা করবে, তখন জেদ দেখিয়ে তো চলে এলাম। দোলনায় বসে কথাগুলো আওড়াচ্ছিলাম, হঠাৎ কেউ ঝড়ের গতিতে এসে আমাকে টান মেরে দোলনা থেকে ফেলে দিল। আচমকা এমন করার আমি হাতে ব্যথা পেয়ে আহ করে উঠলাম। মাথা উঁচু করে দেখি রাজ চোখ মুখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠে দাঁড়ালাম, কিছু বলবো কিন্তু রাজ বলতে লাগল, খুব বার বেড়েছিস তাই না? খুব পাখনা গজিয়েছে তোর, আমার কথা অমান্য করিস? এত তেজ কিসের তোর? হ্যাঁ, কিসের এত অহংকার বল? আমার কাঁধে ঝাঁকুনি দিয়ে বলতে লাগল। সব সময় কেমন যেন রেগে কথা বলে যখন তাকে হিংস্র লাগে, কিন্তু আজকে চোখে মুখে অভিমান দেখতে পারছি আমি। কি হয়েছে আপনার? কিছু হয়নি, কিছু না, বলেই ধাক্কা দিয়ে নেমে গেল। আমি অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। প্রথম যেদিন এই ঢাকা আসছিলাম তখন রাজকে যেমন লাগতো, আজ ও আমি সেই রাজকে দেখলাম। সেই সব আবার মনে পড়ছে। অবাক হয়ে রাজের যাওয়ার দিকে তাকিয়ে আছি। কি থেকে কি হলো আমার মাথায় ঢুকলো না, কিন্তু রাজ এমন করল কেন? জানতে হবে। আর ডাকি বা কেন দিয়েছে অদ্ভুত, হঠাৎ এমন করার মানে বুঝবো কেমনে? তিথি বলেছিল শুনে যা, আমি কেন যে উমন করে চলে এলাম, তখন তো একটু ও শুনতে মন চাইনি। এখন শুনব কি করে? হাত জ্বলছে, উঠে নিচে নেমে এলাম। আর কতক্ষণ বসে থাকবো? বসে থাকলে ও তো কিছু জানতে পারবো না। রাজের কাছে শুনতে হবে কি জন্য ডেকছিল। হাত লুকিয়ে রুমে এলাম। মামুনি দেখলেই চেঁচামেচি শুরু করে দিবে, কিভাবে হলো? এত প্রশ্নের ওর দেব না, তাই রুমে এসে নিজেই হাতে মলম লাগালাম। 9টার সময় খেতে আসলাম। টেবিলে মামুনি খাবার বাড়ছে, আঙ্কেল বসে আছে মুখ ভার। আমি গিয়ে টেবিলে বসলাম। কি হয়েছে মামুনি, তোমরা মুখ এমন করে রেখেছ কেন? শান্তি নেই, একটু শান্তি নেই? কি হলো আমার ছেলেটার বল তো, সব সময় এমন রেগে থাকে, চিৎকার করে। আমার এত শান্ত ছেলেটার কি হয়ে গেল? কি হয়েছে বলো? আজকে ও ভার্সিটি থেকে এসে থেকেই রেগে গেল। আমি কিছু বললাম। ডাকতে গিয়ে ও দেখি দরজা বন্ধ, এখন পর্যন্ত বন্ধ করেই আছে। ধাক্কা দিল, রেগে উঠে ডাকতে না করেছে। ওহ, তুই তো দেখেছিস মিষ্টি, তুই বল আগের রাজের সাথে এই রাজের কোনো মিল আছে? যে চিৎকার করত না, এখন সে চিৎকার করেই সব সময় কেমন করে থাকে। হুম, খেতে ও আসলো না, তুই একটু দেখবি ডেকে। আচ্ছা, যাচ্ছি। এটাই সুযোগ শোনার। যেই উঠে যেতে যাব মামুনি আটকে দিল, বলল খেয়ে নে আগে তুই, তারপর ওর খাবার নিয়ে যাচ্ছ। আমি ওক বলে খেতে বসলাম, কিন্তু খেতে ভালো লাগছে না, পেটে খিদে, তাই কোনো রকম খেয়ে রাজের খাবার নিয়ে সিঁড়ির কাছে এলাম। দ্রুত হাঁটছি, আবার আসতে কিভাবে জিজ্ঞেস করব? আমি বললে কি আমাকে বলবে? চেষ্টা করে দেখতে হবে। দরজায় সামনে দাঁড়িয়ে আছি, ঢোকার সাহস হচ্ছে না, না জানি কি বলে। মামুনি বলেছিল দরজা বন্ধ, কিন্তু দরজা তো খোলা দেখছি। মনে হয় ভেবেছে আর কেউ ডাকতে আসবে না। আমি মনে অসীম সাহস নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেলাম। রাজখাটের মাঝে শুয়ে আছে, যেভাবে ভার্সিটিতে ছিল সেভাবে ছাদে ও গিয়েছিল। এখন ও সেই পোশাকেই আছে, চেঞ্জ করেনি।
চোখ বন্ধ করে কপালে হাত রেখে আছে। আমি ধীর পায়ে এগিয়ে পাশের টেবিলে খাবারের প্লেট রাখলাম, একটু শব্দ করে যাতে বুঝতে পারে কেউ রুমে এসেছে। শব্দ শুনে রাজ কপালে থেকে হাত সরিয়ে চোখ মেলে তাকালো, খুব শান্তভাবেই তাকালো। হাতের ইশারায় আমাকে কাছে ডাকলো। আমি কিছু না ভেবেই খাট ঘেঁষে দাঁড়িয়ে পড়লাম। রাজের দিকে তাকিয়ে আছি, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, কেঁদে এমন লাগছে। হঠাৎ হাতে টান অনুভব করলাম, দেখি রাজ আমার হাত ধরে টেনে পাশে বসিয়ে দিল। আমি অবাক হয়ে আছি, এই খাটে কখনো কাউকে বসেতে দূরে থাক, রুমে আসলেই বকাবকি শুরু করে দেয়। আমি জোর করে যে কবার বসেছি বকা খেয়েছি। রাজের এমন শান্ত দৃষ্টি দেখে কিছু বুঝতে পারছি না। আমি সেই সুযোগ পেলাম জিজ্ঞেস করতে, মুখ খুলব কিন্তু খুলতে পারলাম না। রাজ আমার হাত নিজের বুকে চেপে ধরল। সঙ্গে সঙ্গে কারেন্টে শক খেলাম। হাত সরিয়ে আনতে গেলে রাজ আমার হাত শক্ত করে ধরে। প্লিজ সরিয়ে নিও না হাত মিষ্টি। বাস্তবে তো তোমার হাত আমি বুকে চেপে ধরব না, কল্পনায় না হয় একটু রাখো। চোখ বন্ধ করে, আমার বুকের মধ্যে অনেক জ্বলছে। কেন আমার কথা শুনো না কেন? আজ কেন এত কষ্ট দিল? কেন এত অবহেলা করো আমাকে? একটুও বুঝতে চাও না কেন? চোখ বন্ধ করে একাধারে কথা বলে চলেছে রাজ, আর আমি অবাক হয়ে কথা শুনছি। সব আবুল তাবুল বলে যাচ্ছে। পাগল হয়ে গেল নাকি আমি? টান মেরে হাত সরিয়ে নিলাম আর উঠে দাঁড়ালাম। এখনো শরীর কাঁপছে। আমি হাত সরিয়ে নিতে রাজ চোখ খুলে ভ্রু কুঁচকালো। আমাকে দেখে কেমন যেন করে উঠে বসল। এতক্ষণ যে আমি ছিলাম সেটা মনে হয় দেখেইনি, এখনই দেখেছে। তুই এখানে কি করছিস? আমি তো খাবার দিতে এলাম, কিন্তু আপনি তো। আমি তো কি, তোর সাহস কি করে হলো আমার ঘরে আসার? তোকে বলেছি না এ ঘরে আসবি না কখনো। না মানে মামুনি বলল। আর আপনি ওইসব কি বলছিলেন? কি বলছিলাম? তোতলিয়ে। ওই যে আমার হাত বুকে। একদম বাজে কথা বলবি না। বের হ আমার ঘর থেকে, বের হ বলছি। বলেই রাজ উঠে দাঁড়াল। না আমি যাব না। কি বলছিলেন আগে বলেন? আর ছাদে অমন করলেন কেন? আমি আপনাকে কি কষ্ট দিয়েছি? তুই যাবি, আমি তোর ফালতু কথার ওর দিব? তুই ভাবলি কি করে? তুই আমার কাছে কেইফত চাবি আর আমি দেব? বলেন না কি কষ্ট আপনার? আজকে আমাকে কেন ডেকেছিলেন? তোকে আমি বের হতে বলেছি। না আমি না শুনে যাব না। যাবি না? না। আমি না বলেতে দেরি হলে ও আমি গালে চড় পড়তে দেরি হলো না। গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে আছি। সব সময় আসতে দিল, ও আজকের চড়টা অনেক জোরে দিয়েছে। রাগী চোখে আমার দিকে তাকিয়ে শক্ত করে হাতে ধরল। আমার ভুখে উপর কথা বলা। খুব বেড়েছিস তাই না? চড় খেতে ভালো লাগে তোর? ওকে এখন থেকে আর ও খাবি, আর কখনো যদি আমার ঘরে আসিস না তোকে আমি মেরে ফেলব। খাবারটা তো খান। তুই খা, আমাকে এত দরদ দেখাতে হবে না। আমি তাও হাত ছুটিয়ে খাবার সামনে আনলাম। খাবার দেখলে হয়তো শান্ত হবে, কিন্তু শান্ত হবার বদলে আর ও রেখে ধাক্কা মেরে ফেলে দেয়, এমন কাজ দেখে আমি অবাকের চরম সীমায় পৌঁছে যায়। এত রাগতে কখনো দেখিনি। খাবার ফেলে দিল। আমার বাহু চেপে ধরে ধাক্কা দিয়ে রুমের বাইরে বের করে দিল, তারপর ঠাস করে দরজা লাগিয়ে দিল। মামুনিকে দেখলাম, চিৎকার শুনে দৌড়ে আসলো। আমি মামুনিকে দেখে উঠে দাঁড়ালাম। কিছু জিজ্ঞেস করবে আমি দৌড়ে নিজের রুমে চলে এলাম। এতটা হিংস্র কি করে হতে পারছে রাজ? কি হয়েছে ওর? খাটে শুয়ে আছি আর কান্না করছি। খুব কষ্ট লাগছে, খুব মনে পড়ছে আগের কথা। কত ভালো ছিল সময়গুলো, কোনো কষ্ট ছিল না আগে। গ্রামের মেয়ে আমি। ছোট থেকে গ্রামেই থেকেছি। বাবা মা আর ছোট বোন নিয়েছিল। আমার ছোট হাসি খুশি পরিবার, খুব আনন্দে আমাদের সময় কাটছিল। আব্বু প্রাইমারি স্কুল টিচার, নাম মইনুল ইসলাম। মা রুনা আক্তার আর আমি মিষ্টি। ছোট বোন মিনা আমার থেকে 4 বছরের ছোট। ও
মধ্যবিত্ত পরিবার, আমাদের বাবা মা বোন নিয়ে খুব ভালোই কাটছিল সময়, কিন্তু ভালো যে কারো কপালে বেশি দিন থাকে না, আমাদেরও থাকলো না। তখন আমি 8-এ পড়ি আর আমার ছোট বোন 5-এ। তখনই সব তছনছ হয়ে গেল। সমস্ত সুখ কিরে নিয়ে আমার আব্বু পাড়ি জমালেন পরপারে। খুব কেঁদেছিলাম সেদিন। সেদিনের আগে এত কষ্ট আর কাঁদতে কেউ হয়তো আমাকে দেখেনি। খুব দুষ্টু ছিলাম, ছোট থেকে বড় মেয়ে ছিলাম। আব্বু আমার খুব ভালোবাসত মিনাকে, ও কিন্তু আমাকে বেশি। আব্বুকে হারিয়ে একেবারে চুপ হয়ে গেছিলাম, আগের মতো আর দুষ্টুমি করতাম না। কেন যেন সব আমার থেকে হারিয়ে গেছে, চাইলেও ও হতে পারতাম না। নিজের কষ্ট ভুলতে গেলে মাকে দেখতাম রাতে একা একা কাঁদত, তখন আমার বুকটা ফেটে যেত, কেন এমন হলো। কোনো দিন নানা বাড়ি দাদা দাদি কাউকে দেখিনি, বাবা মায়ে ছিল আমার সব। বাবাকে এভাবে হারিয়ে সবাই একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। টাকা পেতাম, সেটা সরকারি জব ছিল বলে, কিন্তু কম টাকা, যা দিয়ে দুই বোনের পড়ালেখায় হিমশিম খাচ্ছিল আম্মু, যা তার মুখের চিন্তার সাফ দেখে বুঝেছিলাম। কিন্তু আম্মু আমাদের সেই চিন্তায় ফেলত না। কষ্ট হলেও বুঝতে দিত না। আমি তখন আব্বুর কষ্ট নিয়েছিলাম, আস্তে আস্তে সেটা কমে আসে, ভুলতে থাকি, কষ্ট হালকা হয়, আবার আগের মতো হতে থাকি। মাঝে মাঝে আব্বু বলে কাঁদি, মিস করি। আমার মাধ্যমিক পরীক্ষা চলে আসে, মন দিয়ে পড়ি, আব্বু পাশে ছিল না, আম্মু কথা ভেবেই পড়ি, এবং জিপিএ 5 পেয়ে খুশির জোয়ার আসে বাড়িতে। আব্বুর শূন্যতা উপভোগ করি। আব্বু চাইতো আমি ভালো রেজাল্ট করলে আব্বু সবাইকে মিষ্টি খাওয়াবে, কিন্তু আম্মু সেটি করে না। আমি বললে চুপ থাকে। আমি বলি, আব্বুর মতো সবাইকে মিষ্টি খাওয়াও না আম্মু, আব্বু তো এটা করবে বলেছিল, তুমি কেন করছো না? আম্মু সেই দিন আমাকে প্রথম এত বড় একটা ধমক দিয়েছিল, যাতে আমার আত্মা কেঁপে উঠেছিল। আম্মুর দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। আম্মু একটা কথায় বলেছিল, যাতে আমি বুঝেছিলাম কতটা কষ্ট ভেতরে চেপে রেখেছে আম্মু, আর আমি তা বুঝিনি বা বুঝার চেষ্টাও করিনি। আব্বুকে নিয়ে কষ্ট, তারপর নিজে সামলে স্বাভাবিক হয়ে আবার সব ভুলে যেতে বসেছিলাম, কিন্তু অভাব ঘিরে ধরে। আব্বু বেতন আস্তে আস্তে কমতে থাকে, এক পর্যায়ে তারা বলে আর দেবে না, একেবারে অভাবে পড়ে যায়। আমি ডিসিশন নিয়ে নেই কলেজে ভর্তি হব না, কিন্তু আম্মু ধমক দিয়ে ভর্তি করিয়ে আনে। ব্যাংকে কিছু টাকা জমানো থাকে, যা দিয়ে আম্মুর এক কথা, যাই পরিস্থিতি আসুক লেখাপড়া কখনো ছাড়তে দেবে না। আমার হাত ধরে বলে কথা দে, কখনো পড়ালেখা ছাড়ার কথা বলবি না, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই সমাজ থাকা অনেক কঠিন, টাকা ছাড়া চলে না, তুই ভালো পড়ে আমাদের দেখবি না মা। সেই দিন প্রতিজ্ঞা নেই, যাই হোক ভালো করে পড়াশুনি করব। কলেজে গিয়ে আমি টিউশনি করি, তখন আম্মুর কথা ভেবে, কিন্তু আম্মুকে বললে না করবে, তাই লুকিয়ে করি, কিন্তু ধরা পড়ে যাই। তা নিয়ে কি বকাটাই না বকে আম্মু, তারপর বাদ দিয়ে দেয়। কিন্তু কলেজে টাকা লাগে বেশি, এদিকে মিনা ও হাই স্কুলে ওর ভালোই লাগে। আমি আম্মুকে অনেক বুঝিয়ে বললাম যে প্রাইভেট পড়ালে আমার পড়ার ক্ষতি হবে না, আমি পড়া ঠিক মতোই করব। আম্মু রাজি হয়ে গেল। এইচএসসি পরীক্ষায় গোল্ডেন পেলাম না, A+ পেলাম খালি, কিন্তু আমি খুশিই ছিলাম। আম্মুর মুখটি ভারছিল। এখন আসলো ঢাকায় কোচিং নিয়ে। আমি বললাম নিজেই পড়তে পারবো। আম্মু মানতে নারাজ, কোচিং করিবেই, পাবলিকে চান্স পাবো না। রাজি হলাম, বিপদ হলো থাকবো কোথায়। তখন হঠাৎ আম্মু তার ভার্সিটির বান্ধবীর কথা মনে পড়ে। আমার আম্মু কিন্তু শিক্ষিত, ধনী ঘরের মেয়ে। আম্মু আর আব্বু ছিল একা ছেলে, যার বাবা মা কেউ নেই। আম্মার সাথে আব্বু রিলেশন ম্যারেজ হয়। সেই বান্ধবীর সাথে ফোনে যোগাযোগ করে আমাকে, ও কথা বলায় আর সেখানেই থাকতে পাঠায় কোচিং এর জন্য। দুটো ব্যাগ হাতে নিয়ে ট্রেনে বসে আছি। ফোনের ব্যালেন্স কখন শেষ হলো খেয়ালই করিনি। এখন নেমে আমি তাকে চিনব কি করে? আন্টি বলেছে তার ছেলে আসবে নিতে, কিন্তু আমি তো তাকে চিনি না। আন্টিকে ফোন দিয়ে যে জিজ্ঞেস করব তার উপায় নেই। ট্রেন থেকে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভার হয়েছে ব্যাগগুলো আম্মু রান্না করে দিয়ে, অথচ আমি কিছুই খাইনি, সব সেইভাবেই আছে। যার জন্য এত ভার লাগছে। ঘড়ির কাঁটায় 2টো বাজে, কে আসবে নিতে? কেউ তো আসছে না। আশেপাশে সবাইকে চোখ ভুলাচ্ছি, কাউকে চোখে পড়ছে না যে আর জন্য আছে। দূর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? 2:20 বেজে গেছে, পা ও 20 হয়ে আসছে। মিষ্টি খেয়াল করল ওর থেকে কিছুটি দূরে একটা ছেলে গাড়িতে হেলান দিয়ে ফোন টিপছে, একবারের জন্য ও উপরে তাকাচ্ছে না। মিষ্টি একবার পরখ করল, কি এত দেখে ফোনে? আল্লাহ জানে, এভাবে একধানে তাকিয়ে আছে।
আশেপাশে সব ধ্বংস হয়ে গেলে ও চোখ উপরে তুলবে না আমি সিউর, কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে কেন ছেলেটা? ছেলেটার শরীরে সাদা শার্ট, হাতে ঘড়ি, কালো পাঞ্জাবির রং ফর্সা, একদম সাদা, আমার থেকেও ফর্সা। এত ফর্সা কেন রে বাবা? ছেলেদের এত ফর্সা ভালো না। আবার দাঁড়িয়ে আছে, আমাকে কি কেউ নিতে আসবে না? কাউকেই তো আমার জন্য অপেক্ষা করতে ও দেখছি না। আবার ওই ছেলেটার দিকে তাকালো মিষ্টি। ওই ছেলেটি তো অনেকক্ষণ নড়ে ওইভাবে আছে, ও কি কারো জন্য অপেক্ষা করছে হয়তোবা। একবার জিজ্ঞেস করি এগিয়ে, এমন ও তো হতে পারে উনি আমাকে নিতে এসেছে। মিষ্টি এগিয়ে গেল সামনের ছেলেটির দিকে। এই যে আপনি কি? আমার কথা শেষ হওয়ার আগেই ছেলেটি বলে উঠল, তুমি এত লেট করলে তোমার জন্য আমার বেরিতে যাওয়া ক্যান্সেল হবে। সবাই পাগল করে খাচ্ছে, এই জন্য আম্মুকে বলেছিলাম এই সব ফালতু কাছে আমাকে পাঠিও না, কিন্তু না, আমাকেই পাঠাতে হবে। তাড়াতাড়ি খিরিতে উঠো, আমার হাতে সময় খুব কম। মিষ্টি হা হয়ে কথা শুনছে। ছেলেটি কি পাগল? এভাবে কেউ কাউকে গাড়িতে উঠতে বলে জীবনে দেখেনি। মিষ্টি ভাবছে, আচ্ছা ছেলেটি যদি সত্যি পাগল হয়, না ভাই, এর সাথে যাওয়া যাবে না। চেনে না জানে না, হঠাৎ গাড়িতে উঠতে বলেছে, নিশ্চিত পাগল হবে কোনো। আমি যেই পেছনে রড়ে চলে আসতে যাব, আবার কথা বলে উঠল, তুমি ওইদিকে কোথায় যাচ্ছে? আমি তো গাড়িতে উঠতে বললাম। আপনি কি পাগল? হুয়াট? এত জোর বসল যে আমি কেঁপে উঠলাম। না মানে রাখবেন না প্লিজ। আমার মনে হচ্ছে আপনি পাগল। আমি কি আপনার সাথে কথা বলেছি বলে এভাবে নিয়ে যেতে চাইছেন? সরি আসলে। স্টপ ইট। কি সব আবুল তাবুল বলছো? আমি ম্যাড রিয়েলি? এটা তুমি আমাকে বলছো? আমার মতো এত কিউট সুইট একটা ছেলেকে তোমার পাগল মনে হচ্ছে? লাইক সিরিয়ালি? না, আপনাকে দেখে একদম তা মনে হয় না। পাগল হলে ও কেউ বলবে না আপনি এত স্মার্ট যে সবাই। হুয়াট? তুমি আবার আমাকে পাগল বলছো? আপনি পাগল না হলে এভাবে আমাকে গাড়িতে উঠতে বলতেন না অচেনা কাউকে। ও মাই গড, এই জন্য? হ্যাঁ, এটা ঠিক, তোমাকে চিনি না, বাট আমি একটা মেয়েকে রিসিভ করতে এসেছি। আর তুমি একটা মেয়ে, সো সেই তুমি, আমি সিউর। এভাবে যাচাই না করে কনফিডেন্স দেওয়া ভালো না। আমি সেই মেয়ে নাও হতে পারি। আপনার যাচাই করা উচিত ছিল। আচ্ছা, আপনি না করলে ও আমি না করে যাচ্ছি না। আমার এমনিতে লেট হয়ে গেছে, এখন এত যাচাই করা লাগবে না। তুমি চলো, পরে করে নিও। পরে করলে হবে না, এখনই করতে হবে। আপনি সাথে চলে গেলে যদি ভুল জায়গার চলে যায়, তখন আমি আসল জায়গায় পৌঁছাবো কি করে? আপনার ফোনটা দেন, আমি আন্টিকে ফোন দেব। কেন? ওনাকে কিছু না বলে আমি ফোন টান মেলে আতে থেকে নিয়ে নিলাম। তার ওরের আশায় না থেকে টান মেরে ফোনটা নিজের হাতে নিয়ে এলাম। সে হয়তো আমার এমন কাজে অবাক হয়েছে, আমার তাতে কিছু আসে যায় না। আমি এখন আন্টিকে ফোন দিব। এনিশে না হলেও আন্টিকে ফোন দিল, আন্টি বলতে পারবে তার ছেলে আসছে কি না। আন্টির নাম্বার আমার ফোন থেকে বের করে উঠালাম। উঠিয়ে অবাক হয়ে তাকিয়ে আছি, একই নাম্বার তো আগে থেকেই সেভ করা। আমু দিয়ে আমি ফোন করতে গিয়ে ও করলাম না। তার মানে এই সেই যে আমাকে নিতে এসেছে। না জেনে ঠিক জনকেই চিনেছে। ছেলেটার বুদ্ধি আছে বলতে হয়। ইস, কতক্ষণ দাঁড়িয়েছিলাম, পা ব্যথা হয়ে গেছে। দাঁড়িয়ে না থেকে আগেই যদি আসতাম তাহলে এতক্ষণ বাসায় পৌঁছে যেতাম। আমি ফোন হাতে নিয়ে কথাগুলো ভেবে চলেছি, হঠাৎ হাতে টান পড়ায় তাকিয়ে দেখি ছেলেটা আমার হাতে থেকে ফোন নিয়ে রেগে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলবো, ছেলেটা বলে উঠল, তোমার সাহস তো কম না, আমার ফোন এভাবে টেনে নিলে? ফোন নিতে আবার সাহস লাগে নাকি? আমি তো চেয়েই নিয়েছি। আগে তো আপনার কাছে ফোন চেয়েছি, তারপর নিয়েছি। আপনি দেরি করেছেন তাই। আবার মুখে মুখে কথা বলছো। আমার ফোন তুমি টেনে নিয়ে এখন উঁচু গলায় কথা বলছো? বেয়াদব মেয়ে একটা। আপনি আমায় বেয়াদব বলছেন? হ্যাঁ বলেছি। আপনি কিন্তু আমার সাথে খারাপ বিহেভ করছেন। আমি আপনার নামে আন্টির কাছে বিচার দেব। আমাকে বেয়াদব বললেন? আমি কি বেয়াদবি করেছি? জাস্ট ফোন নেওয়ার জন্য এত বড় কথা বললেন? বললাম, কোনো ভদ্র মেয়ে এভাবে কারো ফোন ছিনিয়ে নেয় না।
এভাবে রেগে তাকানোর কিছু নাই, আমি যে ভুল বলিনি সেটা তুমি জানো, তাই তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো। আমার এমনিতে অনেক লেট হয়ে গেছে, যদি তুমি না উঠো আমি চলে যাচ্ছি, তুমি যেভাবে খুশি চলে এসো। বলি ছেলেটি আমার পাশে থেকে গাড়িতে উঠে বসল। আমি রেগে তাকিয়ে আছি। এত অপমান করল আমাকে ভেবেই মাথা গরম হয়ে আছে, এদিকে পা হাত ও ব্যথা হয়ে আছে। ছেলেটা গাড়িতে উঠে একবার আমার দিকে তাকিয়ে উঠতে বলল, আমি কিছু করছি না, রেগে তাকিয়ে আছি যাতে ছেলেটা বাই দেখিয়ে গাড়ি স্টার্ট দিতে লাগল। এবার আমার টনক নড়ল, এনি তো আমাকে নিয়ে যেতে এসেছে, এখন চলে গেলে আমি যাব কিভাবে? না, এখন রাগ দেখালে চলবে না, আমাকে এর সাথেই যেতে হবে। নিজের মনে নিজেকে বুঝিয়ে গাড়ির দরজা খুলতে গেলাম। আমাকে উঠে আসতে দেখে নিজে গাড়ির স্টার্ট বন্ধ করে দরজা ভেতরে থেকে খুলে দিল। আমি ভেতরে উঠে বসলাম। রেগে একবার তাকিয়ে আবার অন্যদিকে তাকালাম, দেখতে যেমন সুন্দর তেমনি ব্যবহার খারাপ। চেহারা দেখে কেউ বলবে না এমন বাজে লোকটা কিভাবে আমাকে অপমান করে গেল, আর আমি কিনা কিছু বলতে পারলাম না। রাগে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ ছেলেটার একটা কথা শুনে আমার রাগ সাত আসমাছে উঠে গেল। আগুন চোখে তাকালাম, যাতে সে আরও বিদ্রোপ করল মনে হচ্ছে। এই যে মিস, রেগে আছেন ভালো কথা, কিন্তু আমাকে বিরক্ত করছেন কেন? আপনার এই চুলগুলো আমাকে খুব ডিস্টার্ব করছে, একমিডেন্ট হলে আমার কিন্তু দোষ না। চুল বেনি করে এসেছি তবুও ও নাকি ডিস্টার্ব হচ্ছে, আমাকে কি বোকা পেয়েছি? আপনি কিন্তু রীতিমতো আমার সাথে বাজে ব্যবহার করছেন। সত্যি বললেই গায়ে লাগে, এটা মেয়েদের স্বভাব, আমি কেন তোমাকে মিথ্যে বলবো? আমার ড্রাইভ করতে প্রবলেম হচ্ছে আপনার এই চুলের জন্য। রেগে তাকালাম, কিন্তু আর কিছু না বলে চুল বেনি সহ খোপা করে নিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়িতে অনেক জোরে ব্রেক হলো, আর আমি সিট বেল্ট বেঁধেছিলাম না, তাই ছেলেটির হাতে কাছে গিয়ে আমার হাত পড়ল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, তার নিজেকে ঠিক করে সোজা হলাম। আমার জন্য আপনার প্রবলেম তাই না? তাহলে এখন এমন করে ব্রেক করলেন কেন? এখন তো আমার চুল খোপা করা ছিল, আপনাকে ডিস্টার্বও করেনি। আমরা চলে এসেছি, নামুন। আমার প্রশ্নের ওর দিন আমি নামব না, এভাবে কেউ ব্রেক করে গাড়ি? আমি যদি ব্যথা পেতাম সেটা তোমার জন্য, আমার কি দোষ? সিট বেল্ট বাঁধনি কেন? বাঁধরে তো আর এসব হতো না। অযথা কথা না বলে বের হও, আমি এখন বাড়ি যাব না, তুমি চলে যাও, এইটাই আমার বাসা, আম্মু আছে ভেতরে, আপনাকে আমি দেখে নেব। ওকে ম্যাডাম, বাই। আমি গাড়ি থেকে নেমে কিছু বলবো তার আগেই গাড়ি হাওয়া চলে গেছে। আমি অবাক চোখে তাকিয়ে আছি গাড়ি চলে যাওয়ার দিকে। কি অসভ্য, আমাকে এত অপমান আগে কেউ করেনি, আজ এই ছেলে আমাকে এমন অপমান করে গেল। ব্যাগ একটা কাঁধে নিয়ে আরেকটা হাতে নিলাম, তারপর ঘুরে তাকালাম বাসার দিকে। গেট বন্ধ করা, পাশে একজন লোক বসে আছে, সে হয়তো বাসার দারোয়ান, বাসা পাহারা দিচ্ছে। আমি একবার তার দিকে তাকালাম, তারপর দরজা খুলতে বললাম, বাইরে থেকে তাকে দেখা যাচ্ছে। সে আমার ডাকে দরজা ফাঁক করে জিজ্ঞেস করল, কাকে চাই? আমি বললাম ভেতরে যাব, কিন্তু সে বলছে কার কাছে? কি মশকিলে পড়লাম। চাচা, আমাকে ভেতরে যেতে দিন, আমার এদের আত্মীয়। কাদের কাছে? নাম না বললে আমি ভেতরে আসতে দেব না। অচেনা কারো বাসার ঢোকার পারমিশন নাই। আরে চাচা, আমি অচেনা না, আমাকে আন্টি চেনে, প্লিজ ভেতরে যেতে দিন। কিন্তু চাচা আমার কথা শুনল না, দরজা বন্ধ করে ফেলল। আমি বাইরে থেকে ডাকছি, শুনছে না। দূর কোনো বিপদে পড়লাম, এ তো আমার কথা শুনছে না, এখন আন্টিকে বলবো কি করে আমি আসছি? ফোনে তো টাকাও নেই যে কল করব, একেতে ব্যথা, এখন কতক্ষণভাবে দাঁড়িয়ে থাকবো, রৌদ্র ও প্রচুর। এখন রৌদ্র চলে যাবে, তাই এত পড়েছে গেমে একাকার। আরেকবার ঘুরে ডাকতে গেলে উনি দরজা খুলে বেরিয়ে এলো। তুমি এখনও দাঁড়িয়ে আছো? আমি তো এখানেই এসেছি, কোথায় যাব? প্লিজ যেতে দিন, আমি গ্রামে থেকে এসেছি, কোনো কিছু চিনি না। তোমাকে আমার বিশ্বাস হচ্ছে, কিন্তু যেতে দিতে পারছি না, এভাবে কাউকে ঢুকতে দিল আমার চাকরি থাকবে না। মা, তুমি একবার ফোন করে বলো। আমার ফোনে তো ব্যালেন্স নাই, কি করে দেব ফোন? আমার ফোন দিয়ে দাও, ধরো।
আমি ফোন নিয়ে আন্টির সাথে কথা বললাম। উনি দারোয়ান চাচার কাছে দিতে বলল কি জানি বলল। দারোয়ান চাচা আমার দিকে তাকিয়ে সরি বলল, ক্ষমা চাইল। আন্টি কিছু বলেছে বুঝলাম। আমি মুচকি হেসে ভেতরে চলে এলাম, কোনো দিক না তাকিয়ে যেতে লাগলাম। মেইন দরজার কাছে আসতেই দেখলাম একজন মহিলা দাঁড়িয়ে আছে। দেখতে অনেক সুন্দর, বয়স হলেও কেউ বলবে না তার ছেলে আছে। এত বড়, কত ইয়াং। আমি এগিয়ে পাওয়ে হাত দিয়ে সালাম করতে চাইলে করতে দিল না। আমার মুখে হাত দিয়ে সরি বলল, এতক্ষণ বাইরে ছিলাম, কষ্ট করে। ভিতরে গিয়ে সোফায় বসে পড়লাম, ক্লান্ত লাগছে। আন্টি একটা মহিলাকে আমার জন্য যে রুমে রেখেছে সেখানে ব্যাগপোত রাখতে বলল। কত কষ্ট হলো তোর, কিন্তু আমার ছেলেটা কই? তুই বাইরে ছিলি কেন? ও আসেনি? তোমার ছেলে এসেছিল আন্টি, কত খারাপ ব্যবহার করেছে জানো, আবার রেখেই চলে গেছে। কোথায় গেছে সেটা আমি জানবো কিভাবে আন্টি? কিসের আন্টি বলছিস? পর পর লাগে, মামুনি বলবি। আচ্ছা, তোমার ছেলেকে বকবে কিন্তু। তা তো বকবই, এভাবে রেখে যাওয়া না। আন্টিকে সব বললাম আমার সাথে যা যা করেছে। আন্টি আমাকে মামুনি বলতে বলল, আমি রাজি হয়ে গেলাম। ক্লান্ত লাগছে তাই উঠে পড়লাম। উপরে গিয়ে বামের প্রথমটা নাকি দ্বিতীয় বলল মনে নেই। উপর এসে প্রথমটায় ঢুকে গেলাম, কোনো দিক না দেখে ঠাস করে খাটে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। তীব্র কোনো আওয়াজ কানে আসতেই ঘুম ভেঙে গেল আমার। এমন চিৎকার করছে কে? তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলাম। ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার শুনতে পাচ্ছি। ঘুমে তাকাতে পারছি না, চোখ খুলতে চেয়েও খুলছি না। চোখ বন্ধ করেই খাটে থেকে নড়ে চলেছি। হঠাৎ আরেকটা চিৎকার কানে আসতেই চোখ খুলে ঘুরান দিয়ে উঠতে যাব, কিন্তু তা আর পারলাম কই। থপ করে খাটে থেকে মেঝেতে পড়ে গেলাম। মেঝেতে পড়ে বসে আছি। বকো খাট হওয়ায় বেশি নিচে পড়লে ও ব্যথা কমই পেয়েছি, কারণ বকো খাট উঁচু কম। এটা আমি নিচে বসেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকালাম। সে এতক্ষণ চিৎকার করলেও এখন চুপ করে আছে, নিশ্চিত আমাকে পড়তে দেখে চিৎকার বাদ দিয়ে আমাকে দেখছে। আমি রাগ লজ্জা দুটো মিশ্রণ করে উপরে তাকাতেই আর ও রেগে গেলাম। এই তো সেই ছেলে, মামুনির ছেলে। এই ছেলে এভাবে ষাঁড়ের মতো চেঁচামেচি করতেছিল, আর যার জন্য কিনা আমি নিচে পড়ে গেলাম। ভয় খচ্চর ছেলের জন্য আমি পড়ে গেলাম। রেগে উঠে দাঁড়ালাম। ছেলেটা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আচমকা হু হু করে হেসে উঠল, পেট ধরে হেসে চলেছে। রাগে আমার শরীর কাঁপছে। কত অসভ্য হলে কারো বিপদে হাসতে পারে? সারা রাস্তা আমাকে অপমান করেছে, এখন আবার রুমে এসে এভাবে অত্যাচার। এই যে মিস্টার, আপনি এখানে কি করছেন? সারা রাস্তা আমাকে জ্বালিয়েছেন আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমি বাইরে রোদ্রের মধ্যে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এখন আবার আমি একটু শান্তিতে ঘুমোচ্ছিলাম, তখন এসে চিৎকার করে আমার শান্তির ঘুম নষ্ট করলেন। আপনার জন্য আমি খাট থেকে পড়ে ব্যথা পেলাম, আর আপনি এখন মজা নিয়ে হাসছেন? রেগে দাঁতে দাঁত চেপে বলল মিষ্টি। কথাগুলো এক ধুমে বলে রেগে তাকিয়ে আছে ওর এর আশায়, কিন্তু উপর পাশের লোক কিছু না বলে হেসে চলেছে আর একবার তাকাচ্ছে। কি হলো, কথা বলছেন না কেন? এমন পাগলের মতো হাসছেন কেন? অন্যকে ডিস্টার্ব করে আপনি মজা নিচ্ছেন। মামুনি কে বলে আপনার, যদি খবর না করছি না? কি বললে আমার খবর করবে? আপনি রীতিমতো আমাকে অপমান অত্যাচার করে চলেছেন। আমি তোমাকে কিছু করিনি। আমার রুমে এভাবে শুয়ে না থাকলে আমি কিছু বলতাম না। আপনার রুমে তো আমি কি করব? মামুনি আমাকে এ রুমে থাকতে বলেছে তাই এসেছি। এখানে আমার কি দোষ? মামুনি মানে আম্মু তোমাকে এ রুমে থাকতে বলেছে? বিশ্বাস না হলে শুনে দেখেন। ওয়েট, আমি ডাকছি মামুনিকে। কে? বলেই মামুনি ডাকতে যেতে নিলাম, তার আগেই মামুনি এসে উপস্থিত। এসেই জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। আম্মু, এই মেয়ে আমার রুমে শুয়েছিল আর তুমি তাকে আমার রুমে থাকতে বলেছে। বাট হুয়াই, আর কি কোনো রুম নাই? তুমি ভালো করেই জানো আমার রুমে আমি কাউকে এলাও করি না, আর তুমি ওকে এখানে থাকতে দিল। কি সব বলছিস বাবু? আমি মিষ্টিকে এই ঘরে থাকতে বলবো কেন? আমি তো ওই রুমে। তুমি থাকতে বলেছ, ও বলেছে? কি হলো বলো?
আমি এখানে কেন বলল? আমি ওই রুমে মিষ্টি, আমি তো তোকে বললাম দ্বিতীয়টায়, তুই প্রথমটায় ঢুকে গেছিস। তার মানে আমি গন্ডগোল করেছি। তখনই ভুলে গেছিলাম, কিন্তু তাই কি এমন হয়েছে? একটু শুয়েছি তো, তাই এমন করার কি আছে? মামুনি, আমি ভুলে মনে হয় এসেছিলাম। আমার না গোলমাল করে গেছিল কোনো, তাই এত না ভেবে রুমে এসে শুয়ে পড়েছি। তাই বলে উনি আমাকে এভাবে অপমান করবে? তুমি বলো। আমি চিৎকার শুনে ভয়ের চোটে নিচে পড়ে গেছি ও হাতে ব্যথাও পেয়েছি। একবার আমাকে নিয়ে জিজ্ঞেস করল না, উল্টো বকে যাচ্ছে কেন এসেছি, আমি কি চিনি নাকি? বলো, একটু ভুল হতেই পারে। বাবুন, মিষ্টি ঠিকই বলেছে, ভুল করেই শুয়ে পারে, তাই তুই এভাবে ওকে বলতে পারিস না। ও আমাদের বাড়ির মেহমান, তাই ওকে সরি বল। আম্মু, আর ইউ ম্যাড? আমি ওকে সরি বলবো? ইম্পসিবল। দেখেছো মামুনি, সরি বলে না। আমার জন্য তোমার অনেক ঝামেলা হচ্ছে, আমি থাকবো না এখানে, আমার কোচিং করা লাগবে না। কি সব বলছিস? ও বলবে না ওর বাপ বলবে সরি? ওই সরি বল। এমন সময় একটা আধবয়স্ক লোক রুমে ঢুকে আসে। রেহেনা, আবার বাপকে টানছো তুমি? আমি আবার কি করলাম? তুমি কিছু করনি, তোমার ছেলে মিষ্টির সাথে খারাপ বিহেভ করছে। মেয়েটা আজই এলো, কয়দিনই বা থাকবে, এতেই এত অপমান? সরি বলতো বলো তোমার ছেলেকে। দুজন মিলে আমাকে সরি বলতে বলছে ছেলেটাকে। আমি মিটিমিটি হেসে কাণ্ড দেখছি। ছেলেটা রেগে আমার দিকে তাকালো। আমি কিছু না বলে মামুনির ওদিকে তাকিয়ে অসহায় মুখ করলাম। মামুনি এক দমক দিল, এবার বাবু হুম। মামুনি তো বাবুই বলল। কি নামে? ছড়ি বাবু মোশে হয় বাচ্চা মিনমিন করে দাঁতে দাঁতে চেপে রেগে সরি বলল। মামুনির সাথে আমি আমার রুমে এলাম। মামুনি চলে গেল। আমি তো সেই খুশি, ভালোই হয়েছে, আচ্ছা জদ হয়েছে আমাকে খাটে থেকে ফেলা। ডাইনিং টেবিলে বসে আছি, মামুনি খাবার আনছে। সিঁড়ির দিকে তাকিয়ে দেখি বাবু আসছে, হাতে ফোন, একাধারে ফোনের দিকে তাকিয়ে আছে। ওইভাবেই চেয়ার টেনে বসল। আমি পাশে বসে তাকিয়ে দেখছি, হঠাৎ আমার দিকে তাকালো। আমি সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিলাম, তাকিয়ে আছে কিনা দেখার জন্য। আবার তাকালাম না, তাকিয়ে নেই। ফোনে কি যেন করছে, এত কি করে কে জানে। খেতে বসে ও টিপছে। খেতে এসে ও ফোন? কতদিন বললাম খেতে আসলে ফোন রেখে আসবি, এত কি করিস ফোনে? দরকারি কাজ কি রাজকার্য যে খেতে বসে করতে হয়? সারাদিন তো টট করো, পড়তে তো বসো না একবার। এখন তুমি কাজ করছো, এসব ফোনের আকামের কাজ বাদ দিয়ে খেয়ে নাও আর একটু পড়া লেখা কর। আম্মু, তুমি কি কখনো আমাকে ফার্স্ট বাদে সেকেন্ড হতে দেখেছ? আবার সেই কথা, ফার্স্ট যে কি করে হস আমি বুঝি না, সারাদিন রাত পড়তে তত দেখি না। আর একটা কথা, কাল মিষ্টিকে নিয়ে ওর কোচিং সেন্টারে যাবি, ওকে রাস্তা চিনিয়ে দিয়ে আসবি আর ভর্তি করে। আমি পারবো না। অন্য কেউ কি বলো, এই মেয়েকে নিয়ে আমি কোথায়? ও যেতে পারবো না, আমার জরুরি ক্লাস আছে কাল। অন্য কাকে বলবো? তোর আব্বুর কাল মিটিং আছে জরুরি, তাই তোকেই যেতে হবে। আমি যেতে পারবো না এই বেয়াদব মেয়েকে নিয়ে। বাবুন, ঠিক করে কথা বলো। আমি তাদের কথা শুনছি, কিছু বলছি না। কিছু বললে ও কি আমি তাদের বাসার আছি? তারা যা বলবে সেটা করা উচিত। মামুনি যাকে বলবে তার সাথেই যাব। এই বাবুন হলে তার সাথে পড়া লেখা নিয়ে কোনো অতর্ক আমি করতে চাই। বাবুন ছেলেটি আমার দিকে তাকিয়ে চলে গেল। পরদিন রুমে বসে কথা শুনতে পাচ্ছি। আম্মু দেখো 10টা বাজে, কত সময় ধরে রেডি হচ্ছে শুনি। এই জন্য মেয়েদের কোথায় নিয়ে যেতে চাই না, এত সাজতেন পারে এরা, কিন্তু তুমি তো আমাকে পাঠিয়েই ছাড়বে। আমাকে নিয়ে কথা বলছে, আমি নাকি সাজি বেশি। সব কিছুতেই অপমান ন করলে চলে না। গাড়িতে বসে আছি, আমার পাশে ড্রাইভ করছে বাবু। এখন ও তার নাম আমার অজানা। এটাই তার নাম নাকি অন্য নাম আছে জানি না, বাসায় কাউকে বলতে ও দেখিনি। আর আমার জানার ও ইচ্ছে নেই, যা খুশি থাক। গাড়ি ছুটে চলেছে দ্রুত গতিতে। আমি বাইরে তাকিয়ে শহরের কোলাহল পরিবেশ দেখছি। শত শত গাড়ি ছুটে চলেছে আপন গতিতে নিজের গন্তব্যে। রাস্তার ধারে হাজারো মানুষ হেঁটে যাচ্ছে নানান কাজের সন্ধানে।
কিছু ময়লা পোশাক পরে বাচ্চারাও দাঁড়িয়ে আছে, চোখ মুখ ক্ষুধাকাতর, সামনে দিয়ে কেউ গেলেই হাত পেতে ধরছে, কেউ কিছু দিচ্ছে তো কেউ ধমক দিয়ে সরিয়ে চলে যাচ্ছে। কিছু মেয়ে ছেলে যাচ্ছে, এরা আমার বয়সী, ব্যাগ কাঁধে চেপে চলেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এখন 10টা 19 বাজে। ঘড়িটা ধপ করে থেমে গেল। আমি ভ্রু কুঁচকে বাবুর দিকে তাকালাম। কি হলো, গাড়ি থামালেন কেন? আমরা কি এসে গেছি? না, আরেকটু সামনে। তাহলে এখানে থামলেন যে? তাড়াতাড়ি চলেন, এখন সময় নষ্ট কেন করছেন? আমাদের দেরি হয়ে যাবে তো। হলে আমি কি করব? আমি কি ইচ্ছে করে গাড়ি থামিয়েছি নাকি? সামনে দেখো। ইচ্ছে করে থামাননি মানে কি? গাড়ি আপনি চালাচ্ছেন, থামালেন ও আপনি, আর এখন বলছেন আপনি ইচ্ছে করে থামাননি? আমাকে কি পাগল মনে হয় আপনি যে আজেবাজে কথা বলে দিচ্ছেন? ও মাই গড, তোমাকে আমি ভালোই ভেবেছিলাম, কিন্তু তোমার মাথায় যে যে প্রবলেম আছে সেটা জানতাম না, এখন জানলাম। কি বললেন আপনি? আমার মাথায় প্রবলেম আছে? হ্যাঁ, আপনার কোনো দিক দিয়ে মনে হয় আমার মাথায় সমস্যা আছে? গাড়ি থামিয়ে আমাকে এখন পাগল বলতে চাইছেন? অসভ্য লোক একটা। তুমি কি কানা নাকি? এখন আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা দেখো তো আমাকে ঠিক দেখছো কিনা। আচ্ছা বলো, আমি কি রঙের শার্ট পরেছি? একবার মাথায় প্রবলেম বললেন আর এখন বলছেন কানা। আপনি পেয়েছেনটা কি? তো কানা না থাকলে দেখছো না বাইরে কি হচ্ছে? আমি এবার বাইরে তাকালাম। সব গাড়ি থেমে আছে, সামনে সিকিউরিটিরা আছে, তার মানে জ্যামে পড়েছি আমরা। ইস, না জেনেই কত কথা বললাম, আসলেই আমি কানা হয়েছি। বাইরে তাকিয়ে আছি, একবার গাড় ঘুরিয়ে বাবুর দিকে তাকালাম, এখন ও ফোন টিপে যাচ্ছে। সারাক্ষণ টিপতে কেমন লাগে আল্লাহই জানে। ফোনের ভেতরে ঢুকে যাবে এমন অবস্থা। কিন্তু মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর কেন এই ছেলেটা? চুল গলো উড়ে এসে কপালে পড়ছে, একটু পর পর তা হাত দিয়ে ঠিক করে নিচ্ছে। আমি তাকিয়ে আছি তার দিকে, হঠাৎ কথায় আওয়াজ আসতেই চোখ সরিয়ে নিলাম তাড়াতাড়ি। এই যে মিস, আমি সুন্দর সেটা জানি, তাই এত এভাবে তাকিয়ে সেটা প্রমাণ না করলেও চলবে। সামনে তাকিয়ে ঠিক হয়ে বসেন, নয়তো আবার মাথা ফেটে যাবে। সিট বেল্ট বাঁধেন। কি বেয়াদব ছেলেরে বাবা, একটু তাকিয়ে তাই কত কথা। সুন্দর, তাই এভাবে বলার কি আছে? কেন তাকাতে গেলাম? দূর, লজ্জা আমার মাথা কাটা। একেবারে জানালায় দিকে ঘুরে আছি, একটু তাকানোর সাহস নেই। কিভাবে থাকবে? সত্যি তো তাকিয়েছিলাম, কি নিজের প্রভান দিলাম। দূর, ভালো লাগে না। কি বেহায়া ভাবছে আমাকে। হঠাৎ গাড়ি থেমে গেল। আমি আবার কিছু বলতে যাব, দেখি উনি আমার দিকে চেপে আসছে, হাত বাড়িয়ে দিয়েছে। আমি অবাক হয়ে তাকিয়ে চোখ বন্ধ করে ফেললাম। হাতটা মনে হচ্ছে আমার গাল শুবে, কিন্তু কিছুক্ষণ চোখ বন্ধ রেখে ও কোনো ছোঁয়া পেলাম না। তাকিয়ে দেখি হাত আমাকে অতিক্রম করে আমার পাশে পানির বোতল নিয়ে নিল। আমি নিশ্চিত পাগল হয়েছি, কি থেকে কি ভাবছি নিজেই বুঝি না। আবার লজ্জায় সম্মুখীন হলাম। ছি ছি ছি, কি মন মানসিকতা আমার, কি সব ভাবি। গাড়ি থেকে নামলাম, বিশাল এক ফ্ল্যাট, সামনে স্মনে বড় একটা গেইট, একজন দাঁড়িয়ে আছে। সিঁড়ি দিয়ে উঠে এলাম বাবুর সাথে, সে এগিয়ে যাচ্ছে। বড় একটা ফ্লোর, কত মানুষ আছে, সবাই এদিক ওদিকে যাচ্ছে। সামনেই সিঁড়ি, কিন্তু অদ্ভুত টাইপের, এক সিঁড়িতে দাঁড়িয়ে যাচ্ছে আর সিঁড়িগুলো উপরে উঠছে। আমি অবাক চোখে দেখছি। এগুলো সব জীবনের ফার্স্ট দেখছি, কি অদ্ভুত সিঁড়ি এগুলো। হঠাৎ ডাকে ঘুর কাটল, দেখলাম বাবু আর একটু এগিয়ে আমাকে ডাকছে। আমি যে তার কথা ভুলে এগুলো দেখা মগ্ন হয়ে গেছিলাম, বুঝলাম। রেগে আমার দিকে তাকিয়ে আছে, আমি দ্রুত তার দিকে গেলাম। আমি মনে মনে ভাবছি, আমি ও কি এই অদ্ভুত সিঁড়িতে যাব নাকি, কিন্তু তা হলো না। বাবু আমাকে নিয়ে সিঁড়ি অতিক্রম করে একটা বকমের মতো জায়গায় নিয়ে এলো। এটা আবার কি? আমি দেখছি অবাক হয়ে, কিসের যেন চাপলো আর দরজার মতো ফাঁক হয়ে এলো। আমি তো অবাক হয়ে দেখছি। খোলার সাথে সাথে বাবুন ভেতরে ঢুকে গেল। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করছি, ভেতরে কেন ঢুকলো? আমাকে ডাকছে ভেতরে জইতে, কিন্তু আমি যাচ্ছি না। কেমন কাছের একটা জায়গায়, আমি যাব না। এটা ভেঙে যায় যদি, কিন্তু এটা করে নাকি যেতে হবে? আমি বললাম কেন?
বলল 5 তালা সিঁড়ি বেয়ে উঠতে সময় লাগবে, সাথে জানিও আমি তাও যাচ্ছি না, কিছুতেই এটায় যাব না, আমার ভয় করে। বাবুন বলল এটা লিফট, এটাতে গেলে তাড়াতাড়ি হবে, তবুও যাচ্ছি না। এবার রেগে আমাকে টেনে ভেতরে নিয়ে এলো, ভেতরে যাওয়ার সাথে সাথে দরজা অফ হয়ে গেল। আপনি আমাকে মারতে চান নাকি? এ কোথায় এলাম আমি, দরজা বন্ধ কেন হলো? আমি বের হব, আমাকে বের করেন, নয়তো ভরে যাব। এটাতে কি হলো, বের করেন না? হোয়াট রাবিশ, তাই তোমাকে আমি আনতে চাই, নিজের সঙ্গে কিছু হবে না। এমন চেঁচামেচি না করে চুপ করে শান্ত হয়ে দাঁড়িয়ে থাক, সিঁড়ি দিয়ে গেলে অনেক সময় লাগতো, এখন 5 মিনিটেই হয়ে যাবে। আমি কিছু বলবো হঠাৎ ঝাঁকি হলো, আমি বাবুনের হাত শক্ত করে ধরে ফেললাম। নড়ে কেন এত? আমি ভয় মরে যাব, আর জীবন এগুলোতে উঠমু না আমি। মুখ বন্ধ করে হাত ধরে বলে চলেছি যা খুশি। হাত ছাড়, আমরা এসে গেছি। আমার এখন খেয়াল হলো আমি তো ভয় বাবুনের হাত ধরেছিলাম। সরি বাবুন, আসলে ভয়। বাবুন, তুমি আমাকে বাবুন বলছো কেন? তো কি বলবো, আপনার যা নাম তাই বলবো। এটা জাস্ট আম্মু বলে তুমি কেন বলবে? তো আমি কি বলবো? আমার নাম বলবে, রাজ বলবে। এত সুন্দর একটা নাম থাকতে কিনা বাবু ই শাম্মুর জন্য আমার কি সব বলে কিন্তু মানা করা যায় না, ছোটবেলার অভ্যাস তো। ভর্তি শেষে তো তোমার তো ক্লাস হচ্ছে, তুমি ক্লাস করে চলে এসো কেমন, আমি যাই। বাই। যাই মানে আমাকে রেখেই চলে যাবেন? চলবে।